আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নয় পর্ব 9 আর কি ক্লাস করব। 9টা ক্লাস হবে আমাদের। তোমাদের সাথে আছি আমি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, বাংলা, শার্শা উপজেলা কলেজ, শার্শা, যশোর। আমাদের আজকের পাঠ্যসূচি যে বিষয়টা পড়াবো সেটা একটা কবিতা। কবি দিলওয়ার খান প্রকৃত নাম, কবি নাম, সাহিত্যিক নাম দিলওয়ার। সেই দিলওয়ারের কবিতা রক্তে আমার অনাদি অস্থি। রক্তে আমার অনাদি অস্থি নামটা রক্তের সাথে হাড়ের যে দেখো আদি অনাদির একটা অস্তিত্বের কথা এখানে বলেছেন দিলওয়ার খান। কবিতার নামটা নিয়ে আগে একটু কথা বলি। দেশ, মাটি, মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা কবি দিলওয়ার কবিতার রক্তে আমার অনাদি অস্থি কবিতার মূল সুর। তিনি গণমানবের মুক্তি ও বিভেদমুক্ত কল্যাণী পৃথিবীর স্বপ্ন দেখতেন বলেই তার আজকের এই কবিতার নামটি রক্তে আমার অনাদি অস্থি। তার দিলওয়ারের কবি পরিচিতি সম্পর্কে আমরা প্রথমে একটু জানি। দিলওয়ার 1937 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি সিলেট শহর সংলগ্ন সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী ভারতখোলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আগেই বলেছি তার প্রকৃত নাম, পিতামাতার দেয়া নাম ছিল দিলওয়ার খান, কিন্তু সাহিত্য জীবনের শুরুতেই, কবি জীবনের শুরু থেকেই মোটামুটি তিনি সেই খান পদবীটি বর্জন করেছিলেন। তার পিতার নাম ছিল মৌলভী মোহাম্মদ হাসান খান আর মাতা ছিলেন রহিমুন্নেছা। তিনি গণমানুষের কবি, যেটা আগেও বলেছি। পেশা জীবনে তিনি 2 মাস শিক্ষকতা করেছিলেন, আর বাকি সময়টা তিনি দৈনিক সংবাদ পত্রিকা আর দৈনিক গণকণ্ঠের সহকারী সম্পাদক হিসেবেই দায়িত্ব পালন করেছিলেন। তিনি মূলত যেটা আর কি সার্বক্ষণিক কবি, লেখক ও ছড়াকার ছিলেন, কিন্তু এই যে সম্পাদক হিসেবে দায়িত্ব পালনটাও তিনি বেশি দিন রাখতে পারেননি, কারণ তার শরীর স্বাস্থ্যগতভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, যার কারণে ওই পেশাটি তিনি ধরে রাখতে পারেননি। তিনি ওই কবি, লেখক, ছড়াকার হিসাবেই বাকি দিনগুলো কাটিয়েছিলেন। গণমানবের মুক্তির লক্ষ্যে তিনি যে বিভেদমুক্ত কল্যাণী পৃথিবীর স্বপ্ন দেখতেন, সেই তার কাব্যে আমরা দেখতে পাবো। তার বেশ কিছু কাব্যগ্রন্থ আছে। তার কাব্যগ্রন্থ, বিশেষ করে তার প্রথম জীবনের প্রথম কাব্যগ্রন্থ ছিল জিজ্ঞাসা, যেটা 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তারপর আমরা তার অজস্র কাব্য দেখতে পেয়েছি। ঐকতান, ভিন্ন উল্লাস, অনিষ্ট সনেট, রক্তে আমার অনাদি অস্থি। এই রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কবির এই একই নামের কাব্যগ্রন্থেরই নাম কবিতা। তারপরে আরো কিছু কাব্যগ্রন্থ আছে। সপৃথিবীর রৈব সজীব, 2 মেরু 2 ডানা, অনতীত পঙ্ক্তিমালা। তার প্রবন্ধ গ্রন্থ একটি আছে, বাংলাদেশ জন্ম না নিলে, যেটা আমরা নামেই বুঝতে পারছি তিনি দেশ, মাটি ও মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা ছিল এবং আস্থা ছিল, সেটা আমরা বাংলাদেশ জন্ম না নিলে কি হতো সেটা তার প্রবন্ধ গ্রন্থে আমরা দেখতে পাই। আর অজস্র বেশ কিছু ছড়া গ্রন্থ আছে। তার ভিতরে আছে দিলওয়ারের শত ছড়া, ছড়াই অ আ ক খ। এভাবে তিনি অনেকগুলো লেখালেখি করেছিলেন, যার কারণে অনেক পুরস্কারও পেয়েছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, 21শে পদক পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি এগুলো লাভ করেছিলেন জীবদ্দশায়। আর বেশ দীর্ঘ জীবনই তিনি পেয়েছিলেন, একেবারে কম না। দিলওয়ার 1913 খ্রিস্টাব্দের মৃত্যুবরণ করলেন। তার সেই রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি আজকে আমরা পড়ব। কবিতার লাইনগুলো
দেশ মাটি, মানুষের প্রতি যে আস্থা দায়বদ্ধতা এবং বাংলার যে সৌন্দর্য, তার সাথে কবি যে নিজের অস্তিত্বে ধারণ করেছিলেন এবং বাঙালি যে কি পারে কি পারে না সেটা আমরা এখানে দেখতে পাবো। বাঙালির যে বিদেশি শাসক শোষকদের আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে বাঙালি যে প্রতিবাদ প্রতিরোধ করেছিল সেটা পারবো। প্রবহমান নদীর বাঁকে বাঁকে মানুষের জীবনের নানা সমস্যা জটিলতাপূর্ণ যে বিষয় আছে সেটা আমরা দেখতে পাবো। দরিদ্র মানুষের জীবন সম্পর্কেও জানতে পারবো, বাংলাদেশের যে নদ নদী আছে সেগুলো সম্পর্কেও। আর সবচেয়ে বড় কথা, আপন অস্তিত্বের সঙ্গে বাঙালি জাতিসত্তার যে চেতনা সেগুলো সম্পর্কে আমরা এই কবিতাটি পড়লে আরো বেশি স্পষ্ট হব। তাহলে কবিতাটা একটু পড়ি। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের, পলিতে গলিত হেম। হেম শব্দের অর্থ সুবর্ণ, সোনা আর কি, শব্দার্থ ও টিকায় আছে এগুলা। তারপরে দেখো, পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের, পলিতে গলিত হেম। গণমানুষের শিল্পী দেলোয়ারের প্রত্যয় প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে যে প্রবাহমান নদীর কাছে কবি যে প্রার্থনা, কবির সেই প্রার্থনা, পদ্মা তোমার যৌবন চাই। প্রবাহমান নদীর যে বহতা, সেই বহমান কাছে যে যৌবন শক্তি, সেই যৌবন চাচ্ছে। সেখানে যেন কবির শক্তি প্রার্থনা করছেন তিনি, পদ্মার প্রবাহমান তীব্র স্রোতের কাছে যৌবন শক্তি, আর যমুনার কাছে প্রেম। আর দেখো, একে একে সুরমার কাজল বুকের গলিত সোনা মেশানো যে পলিমাটি, তিনি তার প্রার্থনা করছেন। তারপরে দেখো, যাতে যৌবন শক্তির মাধ্যমে আমরা দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত হয়, পারস্পরিক যে প্রেম, সৌহার্দ্যের যে বন্ধন, সেটা যেন আরো সুদৃঢ় হয়, আর দেশ যেন আরো সমৃদ্ধ হয়ে উঠতে পারে, সেই শক্তি, সেই প্রার্থনা তিনি এখানে করেছেন। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। কবি নিজেকে গণমানুষের শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন। বাংলার জীবনরূপ এসব নদী, পদ্মা, মেঘনা, সুরমা, গঙ্গা, কর্ণফুলী, নিরন্তর এগুলো বয়ে চলছে, বাংলাকে পরিপূর্ণ জীবনী শক্তি দান করে আসছে। কবি সেই প্রেক্ষিতে বলেছেন, গণশিল্পীর তুলির হাতে সেই বিচিত্র জীবনের রূপকার হিসাবে তিনি বলেছেন, তোমাদের বুকে আমি, পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। অর্থাৎ কবি নিজেকে গণমানুষের শিল্পী হিসেবে এখানে পরিচয় দিয়েছেন। কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটাই মারণ বেলা। আমাদের জীবনের চারিদিকে বিচিত্র রং খেলা করে চলছে। জীবনে চলার পথে আমাদের নানা সমস্যার জটিলতা এগুলো তো থাকে, দুঃখ যন্ত্রণার মুখোমুখি হতে হয়। বিচিত্র প্রকৃতি আর বিচিত্র জীবনের যে গতিধারা, সেই প্রবাহমান নদীর বাঁকের মতো মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটাই মারণ বেলা। বাঁকের মতোই সেই প্রবাহমান নদীর বাঁকে বাঁকে যেমন খেলা করে, তদ্রূপ আমরা দেখতে পাই এখানে প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদ পাতা রয়েছে, কিন্তু মানুষ সেসব কিছু ভয় পায় না, সাহসের সঙ্গে সেগুলো অতিক্রম করতে চায়। এই যে মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটাই মারণ বেলা, বাঙালি স্বাধীন জাতি হিসেবে বসবাস করলেও বিভিন্ন সময় যে বিদেশি শক্তির মারণবাণ বাঙালির উপর নিক্ষিপ্ত হয়েছে সে কথা বললে হচ্ছে, কিন্তু সেখানে সাহসের সাথে সেটা মোকাবেলাও করতে পারি বাঙালি। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই, বঙ্গোপসাগর আমরা বুঝি, রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই, ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমা যে তার নেই। কবিতার প্রিয় স্বপ্নকে, বিশাল যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের যে শক্তি, যে উত্তাল সাহস, সেই উত্তাল শক্তি সাহসের কাছে কবি যেন তার স্বপ্নকে আমানত রেখেছেন, কারণ স্রোতস্বিনী নদীগুলোর স্রোত শক্তি বঙ্গোপসাগরে গিয়েই কিন্তু মিলিত হয়, আর এই শক্তি সাগরের
ঘূর্ণায়মান ভয়াল জলরাশির মতো কবির ক্রোধকে আরো শক্তিশালী করেছে। অর্থাৎ কবি বাঙালি জাতির সেই শক্তির কথা বলেছেন, বা যে বঙ্গোপসাগরে যেমন শক্তি ভয়, বঙ্গোপসাগরে যেমন ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমা যে তার নেই। এভাবে কবি এই বঙ্গোপসাগরের সাথে তার শক্তির সাথে বাঙালি জাতির শক্তির কথাও বলেছেন। কবির ক্রোধকে সেই শক্তিতে রূপান্তরিত করার কথা বলেছেন, যা বাঙালি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বাঙালির উপর যে নরদানবরা হানা দিয়েছিল, সেই হানার প্রতিবাদ পরিপ্রেক্ষিতে কবি কথাগুলো বলেছেন। এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে, যখন বুঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। কবি জানেন বিদেশি মানবরূপী দানবরা আগ্রাসনের লক্ষ্য নিয়ে দেশে অত্যাচার, নিপীড়ন, হত্যাযজ্ঞ প্রতিনিয়ত চালিয়ে গিয়েছে। আর গণমানবের বুকে অর্থাৎ প্রান্তিক জনগণ সব মানুষের উপরে সেটা চালিয়েছে। আর এই যে হীন চক্রান্ত এবং তাণ্ডবের বিরুদ্ধে কিন্তু ক্রোধে কবি যেমন ফুঁসে উঠেছে, জনতাও তেমনি ক্ষুব্ধ হবে। ক্ষুব্ধ জনতাও তার আপনজন স্বজন। এখানে বলেছেন দেখো, গণমানবের বুকে এই এই ক্রোধ জলে আমার স্বজন, অর্থাৎ সবাই এই জনতা যেন কবির স্বজন। আর যখন বোঝাই প্রাণের জাহাজ, প্রাণের জাহাজ, প্রাণের জাহাজ শব্দের তো জনতা ও জনসম্পদ, এখানে জনসম্পদকে বোঝানো হয়েছে প্রাণের জাহাজ। তাহলে দেখো, প্রাণের জাহাজ রূপী জনতা প্রতিবাদ প্রতিরোধে একসময় নিশ্চয় উত্তাল হয়ে উঠবে। আর স্বদেশের যে শত্রু নরপশুরা তখন বিপুল জনগোষ্ঠীকে কিন্তু আর দমাতে পারবে না। নরদানবের মুখ থেকে তারা তাদের জাতিসত্তাকে ছিনিয়ে ঠিকই আনবে। পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা, অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি, বিদেশ জানে না কেউ। বাংলার বুকে উপর দিয়ে পদ্মা, সুরমা, মেঘনা, যমুনার যে অবিরাম স্রোতধারা বয়ে চলেছে, এসব নদীর পলিমাটি নির্মাণ করেছে বাংলার শোণিত অস্ত্রী। নদী স্রোত কোনো বাধা মানে না, পরাজিত হতে জানে না। সে চেতনায় বাঙালি জাতিসত্তার চেতনা জাগ্রত হয়েছে। আবহমান বাংলার নদীর মতোই কবি নিজের অস্তিত্বে সেই ধারণ করে আছেন সেই জাতিসত্তার শোণিত অস্ত্রী, যা তীব্র প্রতিরোধ করতে জানে। আর মানুষরূপী দানবদের পরাজিত করতে তারাই যথেষ্ট। বিদেশিরা হয়তো জানে না যে আবহমান ছুটে চলা নদীর মতোই কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন ওই জাতিসত্তার শোণিত অস্ত্রী, জাতিসত্তার এটা কবির একটা আলংকারিক ভাষা, যেটা আমরা এই বিদেশ জানে না কেউ, অর্থাৎ আমরা এই লাইনটি বিদেশ জানে না কেউ আমরা বিভিন্ন উদ্দীপকেও দেখতে পাবো যে খ অনুধাবনের এই প্রশ্নটি আছে, বিদেশ জানে না কেউ। এটা বাংলাদেশ, এই এখানে বাংলাদেশ ও এদেশের নদীর প্রতি কবির যে নিবিড় ভালোবাসা সেটা এখানে বলা হয়েছে। কারণ বিদেশটা জানে না, বিদেশের পক্ষে তা জানা সম্ভব নয়, কারণ তারা এদেশের নয়, তাই বিদেশ জানে না কেউ কথাটি বলেছে। রক্তমার অনাদিস্থি কবিতায় কবি সাগর দুহিতা ও নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন। গণমানবের শিল্পী হিসাবে নিজের প্রত্যয় ও প্রতিশ্রুতি তিনি ঘোষণা করেছেন। আবহমান ছুটে চলা নদীর মতোই তিনি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন ওই জাতিসত্তার শোণিত স্ত্রী। স্বদেশ ও স্বদেশের নদীর মতোই কবি যেন নিবিড় সম্পর্ক, গভীর অনুরাগ, তা কোনো বিদেশিরা জানবে না, বিদেশিদের জানাও সম্ভব নয়। এই কারণেই কবি যে বিদেশ জানে না কেউ লাইনটি দিয়ে শেষ করেছেন। যাই হোক, কবিতাটির ভাবার্থ মোটামুটি সহজ। আমরা যেটা পড়লাম তোমাদের বললাম যে পাঠ পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি। দেখো আছে রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি এই কাব্যগ্রন্থেরই নাম কবিতা। তারপর রক্তে আমার অনাদি অস্থি সিলেট থেকেই প্রথম 1981 খ্রিস্টাব্দে
প্রকাশিত হয়েছিল। আর ইনি এই কবিতাটি, আরেকটা কথা যে সংকলিত এই কবিতাটি কবির চৌধুরীর উদ্দেশ্যেই আমাদের দিলোয়ার উৎসর্গিত করেছিলেন। রক্তে আমার অনাদেশটি কবিতায় দিলোয়ার যে সাগর দহিতা নদীমাতৃক বাংলাদেশের যে বন্দনা করেছেন এবং গণমানুষের শিল্পী হিসেবে নিজের প্রত্যয় প্রতিশ্রুতি তিনি এখানে ঘোষণা করেছেন। আর এই নিরন্তর বয়ে চলা নদীর, জীবনরূপী নদীর যে শিল্পী গণমানুষের তুলি হাতে তুলে নিয়ে যে বিচিত্র জীবনের প্রবাহমান জীবন ও বাধাহীন নদীর বাঁকে বাঁকে পাতা মৃত্যুর যে ফাঁদ, তা তো কবি একথা জানাতে ভোলেন না। তিনি তার স্বপ্নকে বিশাল যে বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছিলেন। এই শক্তি সাগরের ঘূর্ণায়মান যে বয়াল জলরাশির মতো তা ক্রোধকে শক্তিমান করবে এবং এই ক্রোধ কেবল কবির একার নয়, সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিণত হবে। ওই যে গণমানবের বুকে যখন বোঝাই প্রাণের জাহাজ, জনতা জনসম্পদে পরিণত হয়ে যাবে এবং বিদেশি নরদানবদের আগ্রাসন ও জনগোষ্ঠীকে দমাতে পারবে না, কখনোই তারা পারবে না, কারণ বিদেশ তা কখনো জানে না। এটাই মূলত এই কবিতার মূল সুর আর কি। কবিতাটি একটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কবিতার ভিতর থেকে অনেক প্রশ্ন হতে পারে, যেমন গণমানব শব্দের প্রান্তিক জনগণ, প্রাণের জাহাজ শব্দের অর্থ কি, শব্দার্থ টিকায় আমরা এগুলো দেখতে পাবো। এগুলো সব আছে। কয়টি নদীর নাম আছে? 6টি নদীর নাম আছে। 4টি নদীর নাম 2বার ব্যবহৃত হয়েছে। এরকম অনেক প্রশ্ন হতে পারে। এগুলো আমরা মোটামুটি বাড়িতে সবাই পড়ে নিও। শব্দার্থ টিকাগুলোই একটু দেখে নিও। পাঠ পরিস্থিতি সহজ, বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, সহজ এগুলো বাবা। দেখো, রক্তে আমার অনাদি অস্থি কবিতায় প্রাণ স্বপ্নকে খুঁজছেন। ওই যে প্রাণ স্বপ্নকে কোথায় রেখেছেন? রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই। দেখো, বঙ্গোপসাগরে উত্তর আছে। তারপরে কত বিচিত্র জীবনের রং বলতে বোঝানো হয়েছে বহুমাত্রিক যে জীবন, সেটা বলা হয়েছে। তারপর অনুচ্ছেদে দেখো আছে, এখন যৌবন যার মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই উদ্দীপকে রক্তে আমার অনাদেশটি কবিতায় কোন ভাবের প্রতিফলন ঘটেছে? এখানেও আমরা অনেকগুলোর ভিতর থেকে একটি বেছে নিতে পারি। গণমানবের শক্তি, উক্ত দিকটি কোন চরণে প্রকাশ পেয়েছে? ওই 2 লাইন কবিতার ভিতরে কোন লাইনটি? ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, এই লাইনটি দেখো আমরা ভিতরে দেখতে পাই। তারপরে সৃজনশীল আছে। এভাবে আমরা অনেক সৃজনশীলই তৈরি করে নিতে পারি। এখানেও দেখো আছে ক, খ, গ, ঘর প্রশ্নে কয় আছে। দেখো, রক্তে আমার অনাদি কবিতায় কবির ক্রোধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ভয়াল ঘূর্ণির সঙ্গে তুলনা করা হয়েছে। বিদেশ জানে না কেউ, এই প্রশ্ন, এই লাইনটির অনেক ব্যাখ্যা তোমাদেরকে দিলাম। মোটামুটি এই আর কি। কবিতাটি সহজ সাবলীল ভাষায় লেখা, খুব কঠিন নয়। তোমরা বাড়িতে একটু বারবার দেখো, বসে থেকো না, যেহেতু লেখাপড়া হচ্ছে না, ক্লাস হচ্ছে না, এই মানসিকতা না নিয়ে সবাই বাড়িতে একটু বই পড়ো, আর বাংলাও পড়া লাগবে। এই বলে আর কি আজকে আমি আমার অনলাইন ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।